হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিসকাশনে। আশা করছি সবাই বেশ ভালো এবং সুস্থ আছে। আজকে আমি ডিসকাস করব খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে, সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। পুরো কোয়ান্টাম সংখ্যাকে খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দেব। আশা করছি এরপরে আর কখনো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা এক ধরনের সংখ্যা বা এক ধরনের চলক, যে চলকের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো, ধরো এটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কোথায় আছে, কোন জায়গাতে আছে, কিভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সমস্ত ইনফরমেশন বের করে আনতে পারবো। যেই চলকের সাহায্যে যে ইলেকট্রনের অবস্থান বের করে আনতে পারবো, সেই চলক বা সেই সংখ্যা বা সেই রাশিকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার অ্যাকচুয়াল এক্সপ্লানেশনে যাওয়ার আগে আমরা একটা রিয়েল লাইফ অ্যানালজি শেয়ার করি, যদিও অ্যানালজিটা খুব ফানি। ধরো হিরো আলমের একজন গার্লফ্রেন্ড ছিল, বা হিরো আলমের একটা স্মাইলি, আমাদের সবার পছন্দের একটা অভিনেতা হিরো আলম, তার একটা স্মাইলি বান্ধবী ছিল। সে তার স্মাইলি বান্ধবীকে খুঁজে বের করার জন্য তাকে ফোন দিয়েছে যে সে কোথায় আছে। তো স্মাইলি বান্ধবী তাকে জিজ্ঞেস করলো যে সে ঢাকাতে আসতে পারবে কিনা। তো হিরো আলম ঢাকাতে চলে গেল তাকে খোঁজার জন্য। তো প্রথমে হিরো আলম কোথায় গেল? ঢাকাতে স্মাইলি বান্ধবীকে খোঁজার জন্য। তো ঢাকাতে গিয়ে হিরো আলম তার স্মাইলি বান্ধবীকে খুঁজে পাচ্ছে না, কারণ ঢাকা অনেক বড় শহর। পরবর্তীতে তার স্মাইলি বান্ধবী তাকে বলল যে সে ঢাকার মিরপুরে আছে। এবার হিরো আলম একটা বাইক নিয়ে মিরপুরে গেল। মিরপুরে যাওয়ার পরেও সে তার বান্ধবীকে খুঁজে পাবে না, কারণ মিরপুর তো অনেক বড়। মিরপুরে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অনেকগুলা ব্লক আছে মিরপুরের। তো পরবর্তীতে তার স্মাইলি বান্ধবী তাকে বলল যে সে মিরপুর 10-এ আছে। এবার মিরপুর 10-এ গিয়েও হিরো আলম তাকে খুঁজে পাবে না, কারণ মিরপুর 10 অনেক বড় অঞ্চল। পরবর্তীতে হিরো আলমের বান্ধবী তাকে বলল যে সে মিরপুর 10-এর রোড নাম্বার 12, বাসা নাম্বার 32, রুম নাম্বার 202 এ অবস্থান করছে। এবং এই ইনফরমেশন অনুযায়ী হিরো আলম যদি সেখানে গিয়ে উপস্থিত হয়, তাহলে সে তার বান্ধবীকে খুঁজে পাবে। এই যে হিরো আলমের স্মাইলি বান্ধবীকে খুঁজে বের করার জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন লাগলো। প্রথমে ঢাকা, মিরপুর 10, তারপরে এই যে রোড নাম্বার 12, বাসা নাম্বার 32, রুম নাম্বার 202, এই বেশ কিছু ইনফরমেশনের সাহায্যে হিরো আলম তার স্মাইলি বান্ধবীর এই যে লোকেশনটা খুঁজে বের করেছিল। ঠিক তেমনি একটা পরমাণু নিউক্লিয়াসের বিভিন্ন কক্ষপথ থাকে নিউক্লিয়াসের বাহিরে। সেই কক্ষপথের কোথায় ইলেকট্রন অবস্থান করছে, কক্ষপথগুলো দেখতে কেমন, যে কক্ষপথে ইলেকট্রনগুলো আছে তার 3 ডাইমেনশনের চিত্রটা কেমন হবে, ইলেকট্রন যখন ঘুরছে সেই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই যে এই ইনফরমেশনগুলো বের করে আনার জন্য যে চলকের প্রয়োজন, সেটাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কোন ইনফরমেশনগুলো বের করতে পারবো? প্রথম কথা হচ্ছে কক্ষপথের আকার বা শক্তি স্তরের আকার। একটা কক্ষপথ বড় না একটা কক্ষপথ ছোট, সেটা বের করতে পারবো। কক্ষপথটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, গোলাকার, বৃত্তাকার, ডাম্বেল আকৃতির, উপবৃত্তাকার, এই ইনফরমেশন বের করতে পারবো। তারপরে আমরা অরবিটালের প্রকৃতি বের করতে পারবো, যেটাকে আমরা বলছি ত্রিমাত্রিক দিকবিন্যাস, অর্থাৎ একটা ইলেকট্রন কোন ত্রিমাত্রিক অঞ্চলে অবস্থান করছে এটি বের করে আনা যায়। এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক বের করতে পারবো। তাহলে এখান থেকে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতেই হবে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কী কী বের করবো, এভাবে বারবার বলবা যে কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, একটা ইলেকট্রন কোন ত্রিমাত্রিক অঞ্চলে আছে, বা অরবিটালের প্রকৃতি, এবং ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। কোয়ান্টাম সংখ্যার যদি আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করি, কোয়ান্টাম সংখ্যা মোট 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখানে কোয়ান্টাম সংখ্যার যে 4টা প্রকারভেদ, 4টা প্রকারভেদ মনে রাখা খুব কঠিন না, কারণ প্রত্যেকটির শেষেই দেখো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এই শব্দটি আছে। জাস্ট পার্থক্য কথাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, এটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলি, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে পারি, যাকে m দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা s দ্বারা প্রকাশ করি। এইটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার টোটাল প্রকারভেদ। এবারে আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে ডিটেল এক্সপ্লানেশন জানব। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে।
প্রধান কোয়ান্টাম সংখ্যা যে ইনফরমেশনটা আমাদের কাছে ডেলিভারি করবে সেটা হচ্ছে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে। ধরো এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, এরকম আমরা বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ দেখছিলাম। প্রথম বৃত্তাকার কক্ষপথ, দ্বিতীয় বৃত্তাকার কক্ষপথ, তৃতীয় বৃত্তাকার কক্ষপথ। একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথে অবস্থান করে, প্রথম কক্ষপথে হইতে পারে, দ্বিতীয় কক্ষপথে হইতে পারে, তৃতীয় কক্ষপথে হইতে পারে, হোয়াট এভার। তো একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি কোন কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বার বের করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব ঘটছে বা যে কোয়ান্টাম সংখ্যা জেনারেট করছে সেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর বিভিন্ন রকমের মান থাকতে পারে, এন সমান 1, এন সমান 2, এন সমান 3, 4। এন সমান 1 বলতে বোঝাবে প্রথম কক্ষপথকে, প্রথম কক্ষপথ। এন সমান 2 বলতে বোঝায় দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ এন এর মান যখন 2 হবে তখন ইলেকট্রনটি 2 নম্বর কক্ষপথে অবস্থান করে। এন সমান 3 হইলে তৃতীয় কক্ষপথ, এন সমান 4 হইলে চতুর্থ কক্ষপথ। এই প্রথম কক্ষপথকে আমরা কে শেল নামে ইন্ডিকেট করতে পারি, দ্বিতীয় কক্ষপথকে আমরা এল শেল নামে ইন্ডিকেট করতে পারি, 3 নম্বর কক্ষপথকে আমরা এম শেল নামে ইন্ডিকেট করতে পারি, 4 নম্বর কক্ষপথকে আমরা এন শেল নামে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, তাহলে এন এর বিভিন্ন রকম মান, এই মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম কক্ষপথ পাবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখন এই যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, এটা আগের লেকচারে আমরা দেখে আসছি 2টি। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 18টি এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 32টি। ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি, ধরো এই যে এখানে বৃত্ত, ছোট্ট বৃত্ত প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এরপরে আমরা এরকম বেশ কিছু গোল গোল দাগ দেখতে পাচ্ছি বা বৃত্তাকার পথ দেখতে পাচ্ছি। এখানে এই যে প্রথম যে গোল দাগ দেওয়া আছে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, যেখানে এন সমান হবে 1। এন সমান 1 হইলে এটাকে আমরা কে শেল বলতে পারবো। তারপরে 2 নাম্বার যে কক্ষপথ আছে এটাকে আমরা বলবো এন সমান 2। এন সমান 2 হইলে এটা দ্বিতীয় কক্ষপথ। এরপরে আছে 3 নাম্বার কক্ষপথ যেখানে এন সমান হবে 3। তারপরে আছে 4 নাম্বার কক্ষপথ যেখানে এন সমান হবে 4। এখানে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এন এর মান যত বেশি হয় কক্ষপথের আকার তত বড় হয়। কক্ষপথের আকার যত বড় হয় ওই কক্ষপথে ইলেকট্রনের শক্তি তত বেশি। সো এখান থেকে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে কোন কক্ষপথের আকার সবচেয়ে বড়, 4 নাম্বার কক্ষপথের আকার দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে বড়। এই 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন যখন পরিভ্রমণ করবে বা একটা ইলেকট্রন যখন অবস্থান করবে সে সর্বাধিক শক্তি নিয়ে থাকবে। আর যদি আমি বলি একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে পরিভ্রমণ করছে, প্রথম কক্ষপথের সাইজ বা আকার ছোট, কক্ষপথের আকার যখন ছোট হয় তখন ওই কক্ষপথে যে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে সেই ইলেকট্রনের শক্তির মান খুব কম হয়। সো পুরো বিষয়টাকে যদি আমরা সাম আপ করি, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, এন এর বিভিন্ন রকম মান হবে, সেই মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম কক্ষপথ পাবো। ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার অথবা এটাকে আরও একটা নামে ডাকা যায় সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে ডিসকাস করব। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেটি বোঝায় সেটি হচ্ছে একটা কক্ষপথের আকৃতি। কক্ষপথের আকৃতি বলতে একটু আগে আমরা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকার বোঝায়, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বলতেছি কক্ষপথের আকৃতি। আকার আর আকৃতির মধ্যে পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে আকার বলতে বোঝায় যে একটা কক্ষপথ কত বড়, হাউ মাস বিগ দ্য ফিগার ইজ, কক্ষপথটি বড় না কক্ষপথটি ছোট, এইটা দ্বারা বোঝাচ্ছে আকার। আর আকৃতি বলতে বোঝাচ্ছে একটা কক্ষপথ অ্যাকচুয়ালি কেমন, এরকম গোলাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার, ডাম্বেল শেপ, ডাবল ডাম্বেল শেপ, এক্সাক্ট কোন চেহারার হবে এইটা দ্বারা বোঝাচ্ছে কক্ষপথের আকৃতি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে, যেখানে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। আমরা এন এর বিভিন্ন রকমের মান দেখে আসছি, কখনো n সমান 1, n সমান 2, n সমান 3, n সমান 4। n সমান 1 হইলে এল এর মান কেমন হবে মনে রাখবা, n সমান যখন 1 এল এর মান হবে 0 থেকে শুরু n-1 গিয়ে শেষ হবে। n এর মান 1 হইলে 1 থেকে 1 বাদ দিব, 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে 0তেই শেষ হবে। সহজ করে বললে n এর মান যখন 1 হবে এল এর মান হবে 0। n সমান 2 হইলে এল এর মান কি হবে, 0 থেকে শুরু হবে n-1 গিয়ে শেষ হবে। n এর মান 2, 2 থেকে 1 বাদ দিব আমরা, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 0 থেকে শুরু হবে 1 গিয়ে শেষ হবে, তাহলে আমরা দুইটা মান পাবো 0 এবং 1।
n সমান 3 হইলে কি কি মান পাওয়া যাবে? 0 তে শুরু হবে, n-1 এ শেষ হবে। n সমান 3, 3 থেকে এক বাদ দিলে 2, 0 থেকে শুরু, 2 এ গিয়ে শেষ। তাহলে মান পাবো কি কি আমরা? দেখো 0, 1, 2। সেমভাবে যখন আমরা n সমান 4 বসাবো, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? 0 থেকে শুরু হবে, n-1 এ গিয়ে শেষ হবে। তাহলে 4 থেকে এক বাদ দিয়ে দিব 3, 0 থেকে শুরু হবে, 3 তে গিয়ে শেষ, 0, 1, 2, 3। এবার একটা জিনিস একটু মনে রাখো, এল এর মান যখন 0 সেটা দ্বারা বোঝায় এস উপশক্তি, এল এর মান 1 হইলে পি উপশক্তি, এল এর মান 2 হইলে ডি উপশক্তি, এল এর মান 3 হইলে এফ উপশক্তি। এই এস উপশক্তি দেখতে গোলাকার, পি উপশক্তি দেখতে ডাম্বেল আকৃতির, ডি উপশক্তি দেখতে ডাবল ডাম্বেল আকৃতির, এফ উপশক্তি দেখতে হবে কমপ্লেক্স আকৃতির। গোলাকার বলতে বোঝাবে যে ধরো এরকম আমরা বিভিন্ন অক্ষ কল্পনা করি, এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একটা বল রাখছি আমরা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে গোলাকার আকৃতি। গোলাকার আকৃতি বলা ভুল হবে, অ্যাকচুয়ালি গোলক আকৃতির হবে, একটা বলের মতো সাইজ হবে। পি উপশক্তি দেখতে কেমন হয়? ডাম্বেল আকৃতির। আচ্ছা, ডাম্বেল জিনিসটা কি? ধরো তুমি একটা হাতে 2টা বেলুন ফোলায়, 2টা বেলুন হাতে ধরে রাখছো, তাহলে হাতের ডান পাশে এরকম একটা বেলুন পাবো, বাম পাশে একটা বেলুন পাবো। এই বেলুনগুলোকে আসলে লোব বলে, ইলেকট্রন এরকম লোবের মধ্যে থাকবে, অর্থাৎ ইলেকট্রনে যে এইভাবে রোটেট করবে, এইভাবে আমি কলমটাকে যেভাবে ঘোরাচ্ছি যেমনি আমরা ইলেকট্রনটা রোটেট করবে। এই শেপটার নাম হচ্ছে ডাম্বেল আকৃতির। ডাবল ডাম্বেল কেমন হবে? বেলুন হবে 4টা, একটা বেলুন, 2টা, 3টা, 4টা, এটাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। এখানে লোব পাওয়া যাবে 4টা। আর কমপ্লেক্স আকৃতি, এখানে তোমার বেলুন বা ফুলের পাপড়ি হিসাবে চিন্তা করো প্রত্যেকটি লোবকে। এই বেলুন বা পাপড়ি পাওয়া যাবে মোট 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স আকৃতি। আরও একটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ, এস অরবিটাল বা উপশক্তিও বলতে পারো, এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। দেখো, আমরা আরও একটা জিনিস বলতে পারবো যে n সমান 1 হইলে প্রথম কক্ষপথে এল এর মান পাইছি 1টি মাত্র, তাহলে এই প্রথম কক্ষপথে উপশক্তি স্তর থাকবে 1টি। n সমান 2 হইলে এল এর 2টা মান পাওয়া গেছে, তাহলে উপশক্তি থাকবে 2টি। n সমান যখন আমরা 3 বসাইলাম, উপশক্তি স্তর পাওয়া যাবে 3টি, কারণ এখানে এল এর 3 ধরনের মান আছে, 0, 1, 2, 3। n সমান 4 হইলে এল এর মান পাওয়া যাচ্ছে 0, 1, 2, 3। এই চতুর্থ কক্ষপথে আমরা উপশক্তি স্তর পাবো 4টি, সেগুলো হচ্ছে এই যে 0-এর জন্য একটা, 1-এর জন্য অন্য একটি, 2, 3, এরকম 4টি ভিন্ন ভিন্ন মানের জন্য 4টি ভিন্ন ভিন্ন উপশক্তি পাওয়া যাবে। তাহলে চতুর্থ কক্ষপথে উপশক্তি থাকবে 4টি। এই যে প্রথম কক্ষপথে আমি তোমাদেরকে বললাম যে উপশক্তি 1টি হবে, সেটি কি? n সমান 1, এটা হলো প্রথম কক্ষপথ, এল এর মান 0 হইলে এস উপশক্তি। n সমান 2 হইলে দ্বিতীয় কক্ষপথ, 0-এর জন্য এস আর 1-এর জন্য পি, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে আমরা 2s এবং 2p পাবো। n সমান 3 হইলে এর 3টা মান পাওয়া গেছে, তাহলে এখানে আমরা 3টা উপশক্তি পাবো, 0-এর জন্য 3s, 1-এর জন্য 3p আর 2-এর জন্য পাবো আমরা 3d। n সমান 4 হইলে আমরা 4টা উপশক্তি স্তর পাবো, যেখানে 0-এর জন্য পাবো আমরা 4s, 1-এর জন্য পাওয়া যাবে 4p, 2-এর জন্য পাওয়া যাবে হলো 4d, 3-এর জন্য পাওয়া যাবে 4f। সো আজকে আমরা ডিসকাস করলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে। আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে, এবং লেকচারের শেষ অংশে ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে সেটি দেখিয়ে দেব। দেখা হবে সামনের লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো।